আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সাউন্ড সিস্টেম ক্লিয়ার আছে এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আমরা মোটামুটি ট্র্যাজেডি যে গুরুত্বপূর্ণ শেক্সপিয়ারের সেগুলো দেখেছি। আজকে আমরা কমেডি নিয়ে কথা বলবো। তার টোটাল কমেডি হচ্ছে 15টা। তো কমেন্ট করবেন শেক্সপিয়ারের টোটাল কমেডি হচ্ছে 15টা প্লিজ। শেক্সপিয়ারের টোটাল ট্র্যাজেডি হচ্ছে 15টা। স্টুডেন্ট সংখ্যা একদমই নেই। আপনাদের কি ব্যাচের ক্লাস অফ করে দিব না ক্লাস কন্টিনিউ করব বলেন? আপনারা অনেক ব্যস্ত হয়ে গেছেন। আচ্ছা যাই হোক, দু একজন করলেও ক্লাস নিতে হবে, সমস্যা নাই। ক্লাস নিচ্ছিল। আচ্ছা, শেক্সপিয়ারের টোটাল ট্র্যাজেডি হচ্ছে 15টা, সরি কমেডি। তার মধ্যে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলি একটা আসার মতো, সেটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। আর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে আপনার দ্য টেম্পেস্ট। অর্থাৎ 5 নাম্বারটা গুরুত্বপূর্ণ এই কারণে এটা হচ্ছে সর্বশেষ নাটক দ্য টেম্পেস্ট, যেটাকে বলা হয় শেক্সপিয়ারের সোয়াং সং। দ্য টেম্পেস্ট বাংলা হচ্ছে দুরন্ত ঝড়। এই নাটকে একটা গুরুত্বপূর্ণ চরিত্র ছিল, ক্যালিবান নামে একটা চরিত্র ছিল। সর্বশেষ নাটক। অ্যাজ ইউ লাইক ইট, এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো সুযোগ নাই। এটা 100%। অ্যাজ ইউ লাইক ইট 100% কমেডি। এটার মূল বিষয়বস্তু হচ্ছে লাভ এট ফার্স্ট সাইট। নাটকের যত চরিত্র আছে একে অন্যকে দেখার পরে প্রেমে পড়ে যায়। আচ্ছা, সমস্যা নাই। আপনারা ক্লাস 2 জন করলেও ক্লাস আমি নিতে বাধ্য, কেননা হচ্ছে আমি ওয়াদাবদ্ধ। আচ্ছা, অ্যাজ ইউ লাইক ইট কমেডি, এটা হচ্ছে কমেডি, 100% কমেডি। মানে এটা নিয়ে কোনো কনফিউশন পরীক্ষা হলে প্রকাশ করার কোনো সুযোগ নাই। অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট এটা 100% কমেডি। অ্যাজ ইউ লাইক ইট এটা নিয়ে হয়তো একটা কথা বলবো। কমেডি অফ ইরোর্স, কমেডি অফ ইরোর্স যেটা হচ্ছে ভ্রান্তিবিলাস। ভ্রান্তিবিলাস এটা অনুবাদ করেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মনে রাখবেন, আমরা বিসিএস এ যেটা করি সেটা শুধু অনুবাদ, বাট অনুবাদ একটা সাহিত্য বা অনুবাদ একটা বিশাল শিল্প। ট্রান্সলেশন ইজ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি। কথা বলছেন কেন? আমরা যেগুলো করি জীবন বাঁচানো খরচ, বাট ট্রান্সলেশন শিল্পটা আসলে কঠিন। যেগুলো করি অ্যাজ ইউজুয়াল, বাট আমি যদি বলি হচ্ছে সাহিত্যের এই ট্রান্সলেশন, এগুলো খুবই কঠিন, কেননা ভাবধারা মানে যে লিখছেন তার ভাবধারা বোঝাটা কঠিন। কমেডি অফ ইরোর্স ভ্রান্তিবিলাস এটা বাংলায় অনুবাদ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমার ধারণা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা সাহিত্যের একটা উপাধি আছে, নামটা বলতে পারেন? ঈশ্বরচন্দ্র। আচ্ছা, আশফাকুর রহমান, থ্যাঙ্কস আ লট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ থেকে ভোকাবুলারি ক্লাসও কন্টিনিউ হবে, একটা সেটিং এ আছে মোটামুটি। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় আলটিমেটলি বাংলা সাহিত্যে ওনার একটা উপাধি আছে। উনি কি গদ্যের জনক না কি বলেন তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? আচ্ছা, এরপরে বলা হচ্ছে দেখেন দ্য টেমিং। এই টেম মানে হচ্ছে আপনার
বশীকরণ অফ শ্রু। এই শ্রু শব্দটা হচ্ছে যেমন একটা ইংলিশ একটা শব্দ আছে টার্মাগেন, টার্মাগেন, এটা আমি আমার মামির নাম দিয়ে মনে রাখছি। টার্মাগেন মানে হচ্ছে ঝগড়াটে মহিলা, শ্রু মানেও তাই, শ্রু মানে হচ্ছে আপনার ঝগড়াটে মহিলা, এটা দুটো শব্দ সেম। আচ্ছা, গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আসলে বিদ্যাসাগর, যার হচ্ছে অনুবাদ করছেন ভ্রান্তিবিলাস। দ্য টেমিং অফ শ্রু অর্থাৎ মুখরা রমণী বশীকরণ, এটা হচ্ছে অনুবাদ করেছেন মনির চৌধুরী। আর আলটিমেটলি তার নায়িকার নাম হচ্ছে ক্যাথেরিন, আমি যেটাকে বলে থাকি রিনা খান। অর্থাৎ মুখরা বলতে যে রমণীর মুখটা প্রচুর চলে তাকে বশীভূতকরণ, ঠিক আছে না? তো এভাবে চিন্তা করেন, নায়িকার নাম হচ্ছে ক্যাথেরিন, রিনা খানকে সাবানা বানানো হবে কিভাবে, তার বিষয়বস্তু নিয়ে মূলত হচ্ছে এই বিখ্যাত কমেডি দ্য টেমিং অফ দ্য শ্রু। জাস্ট সেন্সটা এভাবে ডেভেলপ করেন যাতে মনে রাখাটা একটু সহজ হয়, সেন্সটা এভাবে ডেভেলপ করেন যাতে মনে রাখাটা একটু সহজ হয়। কেমন? এভাবে একটু সেন্সটা ডেভেলপ করেন তাহলে হবে। আচ্ছা, তাহলে আলটিমেটলি কি বলছে দেখেন, টেমিং অফ দ্য শ্রু, ক্যাথেরিন, রিনা খান চিন্তা করেন, মিডসামার নাইটস ড্রিম, 12 নাইট, দ্য টেম্পেস্ট। এই মোটামুটি হচ্ছে এই পাঁচটা কমেডি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মাস অ্যাডো ডু নাথিং, লাভস নেভার লস্ট, এগুলো জেনে থাকতে পারেন, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পাঁচটা কমেডি। অ্যাজ ইউ লাইক ইট, এটা 100% পিওর কমেডি। কমেডি অফ পিরোজ, যেটা হচ্ছে ভ্রান্তি বিলাস নামে হচ্ছে অনুবাদ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দ্য টেমিং অফ দ্য শ্রু, যেটা হচ্ছে মুখরা রমণী বশীকরণ। এরপরে নায়িকা ক্যাথেরিন, ক্যাথেরিন মানে চিন্তা করেন হচ্ছে রিনা খান, ক্যাথেরিনের ভিতরে একটা রিনা খানের মিল আছে, হারিয়ে যাওয়া রিনা খানের বড় বোন। মিডসামার নাইটস ড্রিম, 12 নাইট, আর দ্য টেম্পেস্ট বাংলা হচ্ছে ঝুলন্ত ঝড়, এটা হচ্ছে সর্বশেষ নাটক বা সোয়াং সং, সোয়াং সং অফ শেক্সপিয়ার, শেক্সপিয়ারের শেষ কীর্তি বলা হয়, শেক্সপিয়ারের শেষ কীর্তি বলা হয়। ওকে, আচ্ছা, বিরাম চিহ্ন। আচ্ছা দেখেন এবারে কি বলছে দেখেন, আলটিমেটলি as you like it, এটা থিম বললাম একটু আগে, সেটা হচ্ছে আলটিমেটলি as you like it, as you like it, থিম হচ্ছে লাভ এট ফার্স্ট সাইট। বিখ্যাত কিছু উক্তি ছিল দেখেন, তার মধ্যে এক নম্বর উক্তি ছিল দেখেন, অল দ্য ওয়ার্ল্ড স্টেজ, অল দ্য ওয়ার্ল্ড স্টেজ, অল দ্য ওয়ার্ল্ড স্টেজ, অর্থাৎ পুরো পৃথিবী একটা নাট্যমঞ্চ, এটা শুরুতেই বলছিলাম। and all the men and women are merely player, এই নাটকে প্রত্যেকটা নারী এবং পুরুষই হচ্ছে নাটকের কুশীলব বা অভিনেতা অভিনেত্রী। আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের পজিশন থেকে হচ্ছে নাটক করতেছি। এই উদাহরণটাকে অল দ্য ওয়ার্ল্ড স্টেজ, এখানে ইসটা উজ্জ আছে, অল দ্য ওয়ার্ল্ড স্টেজ, এটাকে এক্সাম্পল অফ মেটাফোর। মনে রাখবেন সিমিলি, সিমিলি আর মেটাফোরের মূল পার্থক্য হচ্ছে সিমিলিতে অ্যাজ বা লাইক থাকবে তুলনা করার সময়, মেটাফোরে সরাসরি তুলনা করা হবে, সরাসরি তুলনা করা হবে। আমি যদি বলি বঙ্গবন্ধু ইজ দ্য হিমালয়, বঙ্গবন্ধু হিমালয়ের মতো হচ্ছে ন্যায় দৃঢ়, তাহলে হচ্ছে এটা হয়ে যাবে মেটাফোর। আর বঙ্গবন্ধু ইজ লাইক হিমালয়, ইজ লাইক দ্য হিমালয়, বঙ্গবন্ধু হিমালয়ের ন্যায়, তাহলে এটা হয়ে যাবে সিমিলি। সিমিলি আর মেটাফোর আবারও বলতেছি, আপনি দেখবেন লিটারেরি টার্ম, এটা একদম লিটারেচারের শেষের দিকে আছে, 25 বা 24 নম্বর পেজে, সেখানে বলা আছে সিমিলি আর মেটাফোর। তাহলে একটু কমেন্ট করেন, সেটা হচ্ছে সিমিলিতে তুলনা করার সময় অ্যাজ বা লাইক থাকে, কমেন্টে লিখেন সিমিলি সমান সমান অ্যাজ বা লাইক থাকে, আর মেটাফোরে অ্যাজ বা লাইক থাকবে না। এটাই হচ্ছে সিমিলি এবং মেটাফোরের মূল পার্থক্য। ইউ আর মনে করেন লাইক এ সিঙ্গিং বার্ড, তুমি একটা সিঙ্গিং বার্ডের মতো, তাহলে এটা হচ্ছে আপনার সিমিলি। আর অ্যাজ বা লাইক যদি না থাকে তুলনা করার সময়, এটা হয়ে যাবে হচ্ছে মেটাফোর। আশা করি বুঝতে পারছেন সিমিলি এবং মেটাফোর, ক্লিয়ার কিনা বলেন। এবং বলছিলাম হচ্ছে যে লন্ডনের গ্লোব থিয়েটার, যেটা হচ্ছে শেক্সপিয়ার কিনে নিয়েছেন, সেই গ্লোব থিয়েটারের হেডিং এ দেওয়া আছে অল দ্য ওয়ার্ল্ড স্টেজ, পুরো পৃথিবী একটা নাট্যমঞ্চ, অল দ্য মেন অ্যান্ড উইমেন আর মেয়ারলি প্লেয়ার, আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় নাটক করতেছি। এটাই হচ্ছে বাস্তবতা, প্রত্যেকেই সুখী হওয়ার চেষ্টা করতেছি কিন্তু আদৌ হতে পারছি না। প্রত্যেকে মন থেকে না চাইলেও মেনে নিচ্ছি, কেননা আর বিকল্প আমার কোন রাস্তা নাই। কথা কি বুঝছেন? আজ থেকে 500 বছর আগে বলে যাওয়া
কথাগুলো এখনো জীবন্ত। অল মেন অ্যান্ড উইমেন আর মেয়ারলি প্লেয়ার অ্যাজ ইউ লাইক ইট নাটকের। এখানে বলা আছে, দেখেন আমি আপনাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা নিয়ম শিখিয়েছিলাম, আপনাদের মনে থাকার কথা। সেটা হচ্ছে এই যে আলটিমেটলি দেখেন সুইট, আপনার মনে থাকার কথা এই সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ যদি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব যদি সাবজেক্টের পজিশনে বসে তাহলে মূলত ওই সাবজেক্ট থাকে ওই বাক্যের ভার্বের পরে। দ্য ইউজেস আর সুইট আর দ্য ইউজেস অফ দ্য অ্যাডভার্সিটি। ইউজেস এটা হচ্ছে প্লুরাল, এই কারণে ভার্বটা হইছে হচ্ছে আপনার প্লুরাল। সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এটাও শিখাইছিলাম সুইট। সুইট হচ্ছে আলটিমেটলি এস যুক্ত করলে নাউন, যার বাংলা হচ্ছে মিষ্টান্ন, এবং এটা বলছিলাম মূলত আনকাউন্টেবল নাউন, কেননা মিষ্টান্ন গণনা করা যায় না, মিষ্টান্ন গণনা করা যায় না। আশা করি মনে থাকবে। সুইটস আর দ্য ইউজেস অফ দ্য অ্যাডভার্সিটি, দুঃখের প্রয়োজনীয়তা মধুরী। আচ্ছা, মধুর বিখ্যাত একটা কবিতা ছিল, এই কবিতাতে আন্ডার দ্য গ্রিনউড ট্রি আর এই নামে একটা উপন্যাস আছে, আমরা দেখব ভিক্টোরিয়ান পিরিয়ডে। আন্ডার দ্য গ্রিনউড ট্রি একটা বিখ্যাত কবিতা, এটি মূলত একটা সং, কবিতা সং সেম। এতে উইন্টারকে শত্রু হিসেবে দেখানো হয়েছে আর ট্রিকে ফরেস্ট হিসেবে দেখানো হয়েছে। জেনে রাখা ভালো, বলাই আছে দেখেন, জেনে রাখা ভালো, আন্ডার দ্য গ্রিনউড ট্রি নামে একটা উপন্যাস লিখেছেন থমাস হার্ডি। উনি হচ্ছেন ভিক্টোরিয়ান যুগের, ভিক্টোরিয়ান এজ 1832 থেকে 1901। আপনাদের যদি শীত থাকে থমাস হার্ডির পাশে লিখে দেন ভিক্টোরিয়ান পিরিয়ড 1832 থেকে 1901, একটু লিখে দেন দয়া করে প্লিজ। আচ্ছা, যদি আপনাদের শীত থাকে তাহলে লিখে দেন আন্ডার দ্য গ্রিনউড ট্রি নামে একটা বিখ্যাত উপন্যাস লিখেছেন ভিক্টোরিয়ান পিরিয়ড ঔপন্যাসিক থমাস হার্ডি। ভিক্টোরিয়ান পিরিয়ড লিখে দেন 1832 থেকে 1901। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। ওকে, এই নিয়মটা আমি শিখাইছিলাম, এবং এখানে সুইটকে সিঙ্গুলার ভেবে ইজ অ্যান্সার করার কোনো সুযোগ নাই, নো চান্স, কোনো সুযোগ নাই। এর আরেকটা বিখ্যাত উক্তি ছিল, দেখেন বলা হচ্ছে ব্লো ব্লো, খেয়াল করে দেখেন, ব্লো ব্লো উইন্টার ওয়াইন্ড, বহ বহ শীতের বাতাস, ব্লো ব্লো উইন্টার ওয়াইন্ড, বহ বহ শীতের বাতাস। এই কবিতারই একটা লাইন, দো ইউ আর নট সো আনকাইন্ড, তুমি এতটা নিষ্ঠুর নও, অ্যাজ ম্যান ইন গ্র্যাটিটিউড, অর্থাৎ মানুষকে যখন, মনে রাখবেন পার্সনিফিকেশন মানে মূল বিষয়টা হচ্ছে মানুষকে যখন কোনো জড়বস্তুর সাথে তুলনা করা হবে তখন একে বলা হয় পার্সনিফিকেশন। এখানে একটু খেয়াল করে দেখেন, ব্লো ব্লো উইথ দ্য উইন্টার ওয়াইন, বহ বহ শীতের বাতাস, দো মানে বর্তমান ইউ, আর নট না, সো আনকাইন্ডটা হচ্ছে দেখেন আর লিঙ্কিং ভার্ব, আনকাইন্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সোটা অ্যাডজেক্টিভকে মডিফাই করার কারণে অ্যাডভার্ব। তুমি এতটা নিষ্ঠুর নও, অ্যাজ ম্যান ইন গ্র্যাটিটিউড, মানুষের অকৃতজ্ঞতার মতো তুমি এতটাই নিষ্ঠুর নাও। ম্যান ইন গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড আছে দেখেন এর অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ এখানে মানুষের সাথে মানে শীতের নিষ্ঠুরতাকে তুলনা করা হয়েছে। এটাকে সাহিত্যের টার্ম হিসেবে বলা হয় পার্সনিফিকেশন। কথা কি বুঝতেছেন? আচ্ছা, এখানে দেখেন আমি মনির চৌধুরীর তিনটা হচ্ছে অনুবাদ সাহিত্য লিখে দিছি। মনির চৌধুরী ইংলিশ সাহিত্য, ওই যে টেমিং অফ দ্য শ্রু, মুখরা রমণী বশীকরণ, ইউ নেভার ক্যান টেল, এটা হচ্ছে জীবিত জজবানাস্য, এটা হচ্ছে প্লে নাটক, কেউ কিছু বলতে পারবে না। আর বিখ্যাত মার্কিন 3 নাম্বার দেখেন, মার্কিন নাট্যকার আরউইন শো এর বিখ্যাত নাটক বুরি দ্য ডেড অবলম্বনে তিনি কবর রচনা করেন, অর্থাৎ মনির চৌধুরীর কবর। ভাষা আন্দোলন ভিত্তিক, ক্লাসরুমে যখন বলি এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক, পোলাপান ইয়েস বলে দেয়। আচ্ছা, তাহলে আলটিমেটলি একটু খেয়াল করে দেখেন, বিখ্যাত মার্কিন নাট্যকার আরউইন শো এর বিখ্যাত নাটক বুরি দ্য ডেড অবলম্বনে তিনি কবর নাটকটি রচনা করেছেন। অর্থাৎ মনির চৌধুরী ইংলিশ সাহিত্যে একটা ভালো বিচরণ আছে, দ্য টেমিং অফ দ্য শ্রু, মুখরা রমণী বশীকরণ, ইউ নেভার ক্যান টেল, কেউ কিছু বলতে পারবে না, বিখ্যাত নাট্যকার আরউইন শো এর বিখ্যাত নাটক দ্য বুরি দ্য ডেড অবলম্বনে তিনি কবর নাটকটি রচনা করেন। আর এই কবর নাটকটি হচ্ছে মূলত হচ্ছে আপনার কি বলে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে নির্মিত আছে। যাই হোক, আমরা একটু শুরুর দিক থেকে একটু ঘুরে আসতে চাই।
অর্থাৎ আমরা একদম শুরুর দিকে যেটা ফেলে আসছি সেই দিক থেকে একটু ঘুরে আসতে চাই। আপনারা সবাই 4 নাম্বার পেজে বের করেন। 4 নাম্বার পেজ দেখেন, যেটা বলছিলাম খ্রিস্টোফার মার্লো, অর্থাৎ শেক্সপিয়ার যখন লন্ডনে আসলেন, আপনার গ্রাম থেকে হচ্ছে বার্ড অফ অ্যাভন থেকে, ফেনী থেকে যখন ঢাকায় আসলেন, দেখলেন এই সময়ের সবচেয়ে বিখ্যাত একজন সাহিত্যিকের নাম হচ্ছে, অর্থাৎ প্রথিতযশা সাহিত্যিকের নাম হচ্ছে মার্লো। খ্রিস্টোফার শব্দটা বাদ দেন, হচ্ছে মার্লো। এবার খেয়াল করে দেখেন কে কিংবদন্তি, এই নিয়ে আমি আসলে তর্কে যেতে চাচ্ছি না। আচ্ছা, মার্লো আর আলটিমেটলি একটু খেয়াল করে দেখেন, মার্লো ফাদার অফ ইংলিশ ড্রামা, আমরা প্রথম বাবা পেলাম। ফাদার অফ ইংলিশ ড্রামা, ফাদার অফ ইংলিশ ড্রামা, খেয়াল করে দেখেন, ফাদার অফ ইংলিশ ড্রামা অফ ট্র্যাজেডি, প্রথম বাবা। যেহেতু হচ্ছে আলটিমেটলি আমরা আরেকজন সাহিত্যিকের ভিতরে ঢুকছি, এখন আমাদের একটু রিকল করার চেষ্টা করতে হবে। ফাদার অফ ইংলিশ ড্রামা অফ ট্র্যাজেডি, আপনি এটা মনে রাখবেন কিভাবে? ট্র্যাজেডি মানে তো বোঝেন, ট্র্যাজেডি মানে হচ্ছে বিয়োগান্ত। টাইটানিক সিনেমাতে যদি ট্র্যাজেডি না থাকতো, অর্থাৎ পুরো টাইটানিক সিনেমা দেখে আপনি যতটা রোমাঞ্চিত হন, শিহরিত হন, আপনার হৃদয়ে বেশি হচ্ছে আলটিমেটলি আপনার হৃদয় আঘাত করে টাইটানিক সিনেমার ওই অংশটুকু, যখন নায়কের হাতটা ছেড়ে দেওয়া হয় আর অবলীলায় পানির গভীরে নায়ক ডুবে যায়। শুটিং এর বিষয়টা ভিন্ন, কিন্তু বাস্তবতা যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে এটা আপনার হৃদয়কে আঘাত করে। মনে রাখবেন, ট্র্যাজেডি কিছু কিছু ভালোবাসা, সব না, কিছু কিছু ভালোবাসা না পাওয়াতেই পরিপূর্ণ। বর্তমান সময়ে ভালোবাসা পেলে আসলে দেখবেন মূল্য থাকে না। সো কিছু কিছু ভালোবাসা না পাওয়াতেই পরিপূর্ণ। আপনার মনে থাকবে, আপনি তাকে হৃদয়ে রাখবেন, আপনি তাকে ফিল করবেন, আপনি তার অভাব অনুভব করবেন, এবং নতুন আপনার জীবনে যে আসবে তার সাথে কম্পেয়ার করে দেখবেন, মনে হবে হি ইজ মাই, কি বলবো আর কি, যাই হোক। আচ্ছা, ওইদিকে না যাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আলটিমেটলি দেখেন ফাদার অফ ইংলিশ ড্রামা অর ট্র্যাজেডি, এই মার্লো শব্দের ভিতরে দেখেন ছোটবেলা একটা কথা মানে মানে কানেক্ট করেন। মার্লো, আপনি আপনার চাচা বা মামাকে বলতেছেন বা বলতেন মা মারলো, কথা কি বুঝছেন কিনা? এই মারলো মানে নামের ভিতরে দেখেন একটা মারামারি ভাব আছে। নামের ভিতরে যেহেতু একটা মারামারি ভাব আছে, আপনি নামটাকে দিয়ে একটু উৎসর্গ করে আপনি একটু মনে করার চেষ্টা করেন, সেটা হচ্ছে মার্লো নামের ভিতরে একটা মারামারি ভাব আছে। তো উনি হচ্ছেন ড্রামা বা ট্র্যাজেডির বাবা। ইভেন আপনি চিন্তা করে দেখেন, রবীন্দ্রনাথের যদি হৈমন্তীর কথা বলি, হৈমন্তী যদি মারা না যায় তো হৈমন্তী আপনার হৃদয়ে দাগ কাটতো না। সো খ্রিস্টোফার মার্লো, ফাদার অফ ইংলিশ ড্রামা অর ট্র্যাজেডি, একটু কমেন্ট করেন সবাই। তাহলে মার্লো ড্রামা অর ট্র্যাজেডি, রূপর কোটা, আচ্ছা ভালো কথা। ওকে, তাহলে একটু কমেন্ট করেন সবাই। খ্রিস্টোফার মার্লো, মার্লো মানে হচ্ছে উনি বাবা, কিসের বাবা? ড্রামা অর ট্র্যাজেডির বাবা মার্লো। আচ্ছা, খেয়াল করে দেখেন, তাহলে ইংলিশ ফাদার অফ ড্রামা অর ট্র্যাজেডি, এটাকে বলা হচ্ছে খ্রিস্টোফার মার্লো। ইংলিশ সাহিত্যে তিনি ব্ল্যাঙ্ক ভার্সের প্রবর্তক। খেয়াল করে দেখেন, ব্ল্যাঙ্ক ভার্স খুবই গুরুত্বপূর্ণ, এটা ব্ল্যাঙ্ক ভার্সের প্রবর্তক। ব্ল্যাঙ্ক ভার্স মানে হচ্ছে, ব্ল্যাঙ্ক ভার্সের বাংলা হচ্ছে ছন্দহীন কবিতা। ছন্দহীন কবিতাকে বলা হয়, ছন্দহীন কবিতাকে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স। ছন্দহীন কবিতাকে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স, যার বাংলা হচ্ছে অমিতাক্ষর ছন্দ। অমিতাক্ষর ছন্দ, কথা বুঝছেন? ব্ল্যাঙ্ক ভার্সের বাংলা হচ্ছে অমিতাক্ষর ছন্দ, ব্ল্যাঙ্ক ভার্স। এই ব্ল্যাঙ্ক ভার্স ছন্দহীন কবিতা, এখানে আপনি এরকম একটা বক্স তৈরি করেন, ব্ল্যাঙ্ক ভার্স যেটা হচ্ছে বাংলায়, খেয়াল করে দেখেন, বাংলায় যেটা হচ্ছে, বাংলায় যার অবদান তার নাম হচ্ছে মাইকেল, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত। আর ইংরেজিতে যার অবদান ব্ল্যাঙ্ক ভার্সের ব্যাপারে, ইংরেজিতে যার অবদান তার নাম হচ্ছে মার্লো। একটু খেয়াল করে দেখেন, দুটাই হচ্ছে ম দিয়ে, দুটাই কিন্তু আলটিমেটলি দেখেন ম দিয়ে, দুটাই হচ্ছে ম দিয়ে। ইয়েস, মার্লো ফাদার, কিসের ফাদার? ড্রামা অথবা ট্র্যাজেডির বাবা। শেক্সপিয়র তো শ্রেষ্ঠ নাট্যকার, শেক্সপিয়র কিন্তু কোনো কিছুর বাবা না, এটা মনে রাখবেন। শেক্সপিয়ার ইজ নট এ ফাদার, একটু কমেন্ট করেন, শেক্সপিয়ার ইজ নট এ ফাদার। শেক্সপিয়ার কিন্তু কোনো কিছুর বাবা নন, উনি গ্রেটেস্ট ড্রামাটিস্ট, উনি ন্যাশনাল পোয়েট, উনি ক্রাউন, কিং উইথাউট ক্রাউন, উনি মনে করেন সুপারস্টার, অনেক কিছু উনি, কিন্তু উনি বাবা নন। আমার কথা বুঝতেছেন কিনা? উনি কিন্তু বাবা নন।
শেক্সপিয়র কি নন? বাবা নন, এটা মাথায় রাখতে হবে। মার্লো কিন্তু ট্র্যাজেডির বাবা, খেয়াল করে দেখেন মার্লো, তার নামের ভিতরে মারামারি ভাব আছে, এই জন্য উনি ট্র্যাজেডির বাবা বা ড্রামা নাটকের বাবা। কথা কি বুঝছেন? ব্ল্যাঙ্ক ভার্স, ব্ল্যাঙ্ক ভার্স মানে হচ্ছে অমিতাক্ষর ছন্দ। তাহলে বাংলায় প্রবর্তক কে? দেখেন নামের ভিতরে কি সুন্দর মিল। বাংলায় প্রবর্তক কে করছেন? বাংলায় মাইকেল মধুসূদন। ইংলিশে কে করছেন? মার্লো। দুটেই দেখেন MBA, মানে দুই জগতের দুইজন, একটা বাংলা সাহিত্য একটা ইংলিশ সাহিত্যে আলটিমেটলি দুইজন একই অবদান রেখেছেন ব্ল্যাঙ্ক ভার্সের, এবং তাদের নামও হচ্ছে ম দিয়ে, একটা মাইকেল আর একটা হচ্ছে আপনার মার্লো। খেয়াল করে দেখেন, ক্রিস্টোফার মার্লো হচ্ছে এলিজাবেথান যুগের একজন শ্রেষ্ঠ নাট্যকার, গ্রেটেস্ট ড্রামাটিস্ট। বাংলা সাহিত্যে দেখেন মাইকেল মধুসূদন দত্ত, যিনি ব্ল্যাঙ্ক ভার্সের প্রবর্তক। মার্লো এবং শেক্সপিয়ারের জন্ম সমসাময়িক বা কন্টেম্পোরারি শব্দটা ইউজ করতে পারে। কন্টেম্পোরারি, প্রশ্ন করার সময় তারা ইউজ করতে পারে কন্টেম্পোরারি, অর্থাৎ শেক্সপিয়ার এবং মার্লো কন্টেম্পোরারি, সমসাময়িক হলেও মার্লো ছিল বলা আছে দেখেন পূর্বসূরি, মানে প্রিডিসেসর। একটু কমেন্ট করেন প্রিডিসেসর। আপনারা ভাই যেহেতু এখানে বলার সুযোগ নাই, আপনারা একটু কমেন্টে অ্যাক্টিভ হন, তাহলে একটু সুবিধা হবে। কেমন বলা আছে দেখেন, একটু খেয়াল করে। মার্লো দেখেন বলা আছে মার্লোকে বলা আছে দেখেন পূর্বসূরি, অর্থাৎ প্রিডিসেসর। আপনি আপনার অবস্থান থেকে ভাবেন, আপনার বাবা আপনার পূর্বসূরি আর আপনার সন্তান হচ্ছে আপনার উত্তরসূরি। মার্লোর জায়গা থেকে চিন্তা করলে শেক্সপিয়ার হচ্ছে উত্তরসূরি, আর শেক্সপিয়ারের জায়গা থেকে চিন্তা করলে মার্লো হচ্ছে পূর্বসূরি। কথা বুঝছেন কিনা? প্রিডিসেসর আর একটা হচ্ছে সাকসেসর। অর্থাৎ আপনাকে আমি যদি বলি হু ইজ দ্য প্রিডিসেসর অফ শেখ হাসিনা, শেখ হাসিনার পূর্বসূরি কে ছিলেন? বঙ্গবন্ধু, সহজ কথা। আর বঙ্গবন্ধুর উত্তরসূরি কে? শেখ হাসিনা, সহজ কথা। আলটিমেটলি খেয়াল করে দেখেন, যে আপনার আগে আসছে সে হচ্ছে প্রিডিসেসর, আর যে হচ্ছে আপনার পরে আসবে সে হচ্ছে আপনার সাকসেসর। আপনার বাবা হচ্ছে আপনার প্রিডিসেসর আর আপনি আপনার বাবার সাকসেসর। ওকে, এবং এই প্রশ্নটা করতে পারে যে মার্লো এন্ড শেক্সপিয়র, মার্লো এন্ড শেক্সপিয়র কন্টেম্পোরারি, সমসাময়িক, বাট হু ইজ সিনিয়র? আলটিমেটলি আমি ক্লাস নেওয়ার সময় কিভাবে বলছিলাম দেখেন, মার্লো সিনিয়র, এই মার্লোতে মান্না, এম এ মান্না, কারণ বাংলা চলচ্চিত্রে মান্না সিনিয়র, আর শেক্সপিয়ার জুনিয়র, সাকিব খান, যেটা বর্তমানে এখন সুপারস্টার বলা হচ্ছে সাকিব খান। এবং বাস্তবতা হচ্ছে, আমি যদি ধর্মীয় দৃষ্টিকোণ না চলচ্চিত্রের দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, তাহলে আপনি মানেন আর না মানেন, ওই একটাই সুপারস্টার আছে, সেটা হচ্ছে সাকিব খান। আপনি দেখেন না দেখেন, তার একটা ফ্যান বেজ আছে। আপনার ভালো না লাগতে পারে, কিন্তু তার একটা ফ্যান বেজ আছে, এটা হচ্ছে বাস্তবতা। যাই হোক, তো মার্লো হচ্ছে আলটিমেটলি দেখেন সিনিয়র, মার্লো হচ্ছে সিনিয়র, আর শেক্সপিয়র হচ্ছে ধরেন হচ্ছে সাকিব খান। আমি এভাবেই ক্লাসে পড়াইছিলাম, যেই ছেলেটা হচ্ছে এই নোটটা বানিয়েছিল, এইভাবে বানিয়েছে, এইভাবে লিখে রাখছে। এখানে আর একটু দুষ্টু কথা লেখা ছিল, যেহেতু এটা অনলাইনে যাবে তাই আমি দুষ্টু কথা সাকিব খানের পরে সরিয়ে দিয়েছি। অফলাইন ক্লাসে হলে এটা মূলত পড়াই। যাই হোক, আলটিমেটলি দেখেন, আপনাদের যেহেতু হচ্ছে সাহিত্যের মোটামুটি কিছু ক্লাস হলে হয়ে যাবে। আমি একদিন সাহিত্য পড়াবো আর একদিন সলভ ক্লাস নিব। কেমন, মানে হচ্ছে আপনার অধ্যায় ভিত্তিক। তার একটা বিখ্যাত উক্তি ছিল, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফেট, অর্থাৎ মানুষ তার ভাগ্যের নির্মাতা। এটা বিখ্যাত একটা উক্তি ছিল। মার্লো তার বিখ্যাত নাটকগুলোর মধ্যে একটা ছিল হচ্ছে বিখ্যাত নাটক ডক্টর ফস্টাস, এবং এই নাটকের মানে কি বলবো, লেখনী দিয়ে প্রমাণ করা যায় উনি আসলে কত বড় সুপারস্টার ছিলেন। ডক্টর ফস্টাস বলা আছে দেখেন, ডক্টর ফস্টাস, তার আরেকটা নাম আছে দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস। আচ্ছা, আমি আপনাকে একটা চূড়ান্ত উদাহরণ দিই। এখানে ফাতেমাতুজ জোহরা আছেন, হ্যাঁ, ডক্টর ফস্টাসের উদাহরণটা আপনি ফাতেমাতুজ জোহরাকে দিয়ে দেওয়া যাবে, কেননা উনি পরশুদিন ঢাকায় আসতে গিয়ে আমরা যখন ক্লাস নিচ্ছিলাম, বৃহস্পতিবারের রাতে উনি ঝড়ের কবলে পড়েছিলেন। কথা বুঝছেন? ডক্টর ফস্টাসকে বলা হয় রেনেসা হিরো। উনি হচ্ছেন 24 বছরের জন্য ওনার আত্মা শয়তানের কাছে বিক্রি করে দেন। মৃত্যু যন্ত্রণার একটা অকাট্য দলিল ডক্টর ফস্টাস, যেটার অনুবাদক জিয়া হায়দার। এটা কখনো আসবে না,
আর যে হিরো তার নাম হচ্ছে ডক্টর জন ফস্টাস, এটা হচ্ছে হিরো। আর লুসিফার এটা হচ্ছে মানে হুমায়ুন ফরিদি শয়তান বেয়াদব বলা আছে, দেখেন শয়তানি ফিগার লুসিফার। আর মেফিস্টোফিলিস এটা হচ্ছে শয়তানের দাস। নামে বড় কিন্তু কামে ছোট, আর নামে ছোট কিন্তু কামে বড়। কারণ লুসিফার নামটা ছোট কিন্তু এই হচ্ছে মূল শয়তান লুসিফার। ওই দেখবেন আপনার এলাকায় একটা বক্তব্য দেয় ছোট সাপের বিষ বেশি, এমন একটা বক্তব্য কথিত আছে আপনার এলাকায়। সো এই চরিত্রের এই নাটকের প্রধান চরিত্র তিনটি, একটা হচ্ছে ডক্টর জন ফস্টাস, আরেকটা হচ্ছে লুসিফার, আরেকটা হচ্ছে মেফিস্টোফেলিস। আচ্ছা, আপনারা এটা একটু কমেন্ট করেন সবাই, দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ দ্য লাইফ এন্ড ডেথ অফ ডক্টর ফস্টাস। এটা একটু কমেন্ট করেন সবাই। অর্থাৎ মানে বলা হচ্ছে ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ দ্য লাইফ এন্ড ডেথ অফ ডক্টর ফস্টাস। আচ্ছা, একটা বিষয় একটু খেয়াল করেন, মানে একটু হৃদয় দিয়ে ভাবেন, একটু হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করেন। সেটা হচ্ছে ফাতেমাতুজ জোহরা, আপনি একটু যদি থাকেন কমেন্টসে জানাবেন, যখন হচ্ছে ঝড় উঠেছিল মনে হচ্ছিল আপনি মৃত্যুকে সামনে থেকে দেখতেছিলেন, ইয়েস অর নো? একটা বিষয়, উই হ্যাভ টু ডাই, আমরা মারা যাব, এটা অনিবার্য সত্য। আজকে আমি, কালকে আপনি। এবং আলটিমেটলি যেটা বলা হয় কবরে সালাম দিতে গিয়ে যে আসসালামু আলাইকুম ইয়াহালাল কবুর আসসালামু বিল আসার, আসসালামু আলাইকুম ইয়াহালাল কবুর, হে সালাম কবরবাসী তোমাদেরকে, নিশ্চয়ই তোমরা আমাদের পূর্ববর্তী এবং আমরা তোমাদের পরবর্তী। খেয়াল করে দেখেন। এবং আমরা কেউ মারা গেলে যে দোয়াটা পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না মানে নিশ্চয়, ইন্না লিল্লাহ আল্লাহ নিশ্চয়, আমি তোমার এবং তোমাদের কাছে, তোমার কাছেই প্রত্যাবর্তন হবে। তো একটা বিষয় মনে রাখবেন, এই ডক্টর ফস্টাস আর ফাতেমা, এফে ধরেন ফস্টাস, এফে ফাতেমা, মিলেও গেছে। দেখেন মানে আমি কেমনে মিলে যাই বুঝি না। ফাতেমাতুজ জোহরা পরশুদিনের কাহিনী ছিল। ডক্টর ফস্টাস আর ফাতেমা, ডক্টর ফস্টাসের নামটা মনে করবেন আর ফাতেমার নামটা মনে করবেন সেম। ফাতেমা যে গত 2 দিন আগে হচ্ছে কি বলে মানে ঝড়ে কবলে পড়ছিল, ডক্টর ফস্টাস সেম। উনি অনেক জ্ঞানী মানুষ, অনেক জ্ঞানী মানুষ, কিন্তু ওনার এই জ্ঞান, ওনার জ্ঞানের ক্ষুধা মেটাতে পারে না। ওনার কিছু স্পিরিচুয়াল জ্ঞান দরকার। আর এই স্পিরিচুয়াল ক্ষমতার জন্য তিনি কি করছেন, 24 বছরের জন্য তার আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দেন। অর্থাৎ এই 24 বছর হি ওয়ান্ট টু উইশ, সে যা ইচ্ছা করতে পারবে। কথা বলছেন কেন? এবং দেখেন আলটিমেটলি এখানে তার একটা যে নোংরা চরিতার্থ, এই যে গ্রিক সুন্দরী হেলেন বলা আছে, সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ এ কিস। অর্থাৎ উনি এই লুসিফার মানে মেফিস্টোফেলিস বারবার তাকে সাবধান করার পরেও তিনি রক্ত দিয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেন যে 24 বছর তিনি স্পিরিচুয়াল ক্ষমতার অধিকারী হবেন এবং এই 24 বছর পরে হচ্ছে আলটিমেটলি তার আত্মাটা শয়তান নিয়ে যাবে, অর্থাৎ সে শয়তানের দাস হয়ে যাবে। একটা বিষয় একটু খেয়াল করে দেখেন, ধরেন যাদেরকে হত্যাকাণ্ড মানে ফাঁসি দেওয়া হয় তাদেরকে কিছুদিন আগে কিন্তু জানাই দেওয়া হয়। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন মৃত্যু আপনার সামনে। কিছু মৃত্যু আলটিমেটলি খুবই কঠিন, তার মধ্যে একটা হচ্ছে যেমন ধরেন বলতে পারি 2021 সালের 24শে ডিসেম্বর লঞ্চে আগুন লাগছিল বরগুনাতে, লঞ্চ ডুবি টাইটানিক অনেক বড় জাহাজ, ডুবতে 6 ঘন্টা লাগছিল। দেখতেছে আই হ্যাভ টু ডাই, কিচ্ছু করার নাই। তো ওই ডক্টর ফস্টাসও যখন দেখলেন যে 24 বছর পরে যখন উনি রিয়েলাইজ করলেন হি ইজ গোয়িং টু ডাই, সে মারা যাচ্ছেন, ফাতেমাতুজ জোহরাও যখন হচ্ছে দেখতেছেন ঝড় উঠছে, আই এম গোয়িং টু ডাই, আমি মনে মারা যাচ্ছি, এই যে মৃত্যু যন্ত্রণার একটা অকাট্য দলিল হচ্ছে ডক্টর ফস্টাস। কথা কি বুঝছেন কিনা? বলা আছে দেখেন, ওয়াজ দিস দ্য ফেস দ্যাট লঞ্চড থাউজেন্ড শিপস and burn the topless tower of Ilium। মানে এটা এমন একটা মানে এই সেই ফেজ যেটা কি করতে পারে, লঞ্চ 1000 শিপ and burn, পুড়িয়ে দিতে পারে একটা টপলেস টাওয়ার অফ ইলিয়াম, বড় বড় মানে টাওয়ারও যেটা কি করতে পারে, ভূমিষ্যৎ করে দিতে পারে, এই সেই ফেজ। সুইট হেলেন, হেলেন আপনি ভালো করে জানেন গ্রিক সুন্দরী, যাকে কেন্দ্র করে কত যুদ্ধ বিগ্রহ লেগেছিল। এরপরে খুবই গুরুত্বপূর্ণ দেখেন বলা আছে দ্য জিও অফ মাল্টা, যেটা আমি আপনাকে বলছিলাম ওই যে মার্চেন্ট অফ ভেনিসের মতো জিও অফ মাল্টা, মার্লোর মাল্টা, এটা মনে রাখবেন সবসময়। মাল্টা কার? মার্লো। আচ্ছা, বরগুনার লঞ্চ আর বা ঝালকাঠি বেজ, আচ্ছা যাই হোক আর কি, ওই যে আগুন ধরছিল। এখন আলটিমেটলি খেয়াল করে দেখেন, আপনি উপায় নাই, পানিতে লাফ দিলেও মারা যাবেন, অথই পানি।
আপনার কাছে সন্তান আছে, আপনি একা সাঁতার কাটতে পারবেন, কিন্তু আপনি চাইলেও দেখা যাচ্ছে সন্তান নিয়ে সাঁতার কাটতে পারবেন না। তার চেয়ে বেটার সন্তান কোলে নিয়ে আগুনে পুড়ে একসাথে মরে যাওয়া বেটার। এই যে মৃত্যু যন্ত্রণার একটা প্রামাণ্য দলিল হচ্ছে ডক্টর ফস্টাস, যার মূল হচ্ছে ডক্টর জন ফস্টাস। লুসিফার এটা হচ্ছে শয়তানের মূল শয়তান মেফিস্টোফেলিস। আর জিওফ মাল্টা, মাল্টা কার আপনার ভালো করে মনে আছে? মার্লোর মাল্টা। মাল্টা কার? মার্লো। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক, তার নাম হচ্ছে এডমো স্পেন্সার। খুবই গুরুত্বপূর্ণ একটা সাহিত্যিক, দেখেন স্পেন্সার কেমন, খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ সাহিত্যিক হচ্ছে স্পেন্সার। আমরা এখানে একটু সময় নিব। স্পেন্সার, প্রথম নামটা বাদ দিয়ে দেন, তার নাম দিয়ে দেন স্পেন্সার। মার্লোর মাল্টা, মাল্টা কার? মার্লোর। আমি মাল্টা কার? রাজশাহী। প্রিয়াঙ্কা মাল্টা কার? জাহাঙ্গীরনগরের। মাইন্ড করেন না, হ্যাঁ, ভালোবাসার দৃষ্টিকোণ থেকে বলতেছি আর কি, হ্যাঁ, যেহেতু এদের সাথে সম্পর্কটা একটু আন্তরিক স্নেহের আর কি, হ্যাঁ, ওকে। তাহলে আলটিমেটলি একটু খেয়াল করে দেখেন, তাহলে আলটিমেটলি বলছে স্পেন্সার, তাকে বলা হয় কবিদের কবি। বাংলা সাহিত্যের কবিদের কবি কে বলেন তো? বাংলা সাহিত্যে কবিদের কবি কে বলেন? বাংলা সাহিত্যে কবিদের কবি কে? বাংলা সাহিত্যে কবিদের কবি কে বলেন? বাংলা সাহিত্যে কবিদের কবিকে? নির্মলেন্দু গুণ, তাই না? ইংলিশ সাহিত্যে আমরা একটা কবিদের কবি পেলাম, তার নাম হচ্ছে স্পেন্সার, নট স্পন্সর। আমরা পেলাম হচ্ছে স্পেন্সার, কবিদের কবি। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেওয়া আছে, দেখেন, রোমান্টিক যুগের কবিগণ তাদের কবিতায় স্পেন্সারকে স্টাইল অনুসরণ করতেন, এই জন্য স্পেন্সারকে বলা হয় কবিদের কবি। তাহলে আমরা একটু রোমান্টিক যুগ থেকে ঘুরে আসি। রোমান্টিক যুগে তারা আসলে কি এমন আছে দেখেন, আপনারা 16-17 পেজে বের করেন, 16-17 পেজে বের করেন। আমার ধারণা আমি পেয়ে গেছি, ইয়েস, 16-17 পেজে আপনারা একটু বের করে দেখেন, 16-17 পেজে, যেখানে মেবি 16 পেজে গিয়ে বলা আছে, এই যে দেখেন 16 পেজে গিয়ে আপনারা একটু ভালো করে দেখবেন, বলা আছে দেখেন, রোমান্টিক পিরিয়ড, এটা নিয়ে আমরা কথা বলছিলাম, রোমান্টিক পিরিয়ড, এবং বলছিলাম হচ্ছে রোমান্টিক পিরিয়ড নিয়ে, এটা সবচেয়ে সাহিত্যের ছোট একটা পিরিয়ড, 1798 থেকে 1832, এই যুগে হচ্ছে ফরাসি বিপ্লবের হচ্ছে একটা ছোঁয়া ছিল বা একটা প্রভাব ছিল। 1798 সালে যখন প্রথম হচ্ছে সাধারণ মানুষকে নিয়ে রচিত একটা বিশাল কাব্যগ্রন্থ, লিরিক্যাল ব্যালাড, এটা কিন্তু কবিতা না, এটার নাম হচ্ছে কাব্য গ্রন্থ, মনে রাখবেন, এটা কবিতা না, এটা কবিতার সংকলন। কাব্যগ্রন্থ মানে হচ্ছে কবিতার সংকলন। লিরিক্যাল ব্যালাড প্রকাশের মাধ্যমে প্রমাণিত হয় সাধারণ খেটে খাওয়া দিনমজুর মানুষগুলোকে নিয়েও কবিতা রচিত হতে পারে। একটা বিষয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখেন, লিরিক্যাল ব্যালাড প্রকাশের মাধ্যমে কবিতায় স্থান পায় সাধারণ মানুষ। আচ্ছা, লিরিক্যাল ব্যালাড প্রকাশের মাধ্যমে সাধারণ মানুষ স্থান পায়। এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কথাটা বলা আছে দেখেন, বলা আছে সেটা হচ্ছে এইটা একটু খেয়াল করে দেখেন, এই যে রোমান্টিক পিরিয়ড মূলত দেখেন বলা আছে কবিতার যুগ, খেয়াল করে দেখেন, কবিতার যুগ, ববিতা না, কবিতার যুগ। আমি আপনাকে একটু আগে যে বিষয়টা একটু আগে বললাম সেটা হচ্ছে রোমান্টিক পিরিয়ডটা মূলত ছোট, রোমান্স অল্প, রোমান্স যেহেতু অল্প তাই রোমান্টিক পিরিয়ডটা হচ্ছে অল্প, খেয়াল করেন, রোমান্স অল্প তাই রোমান্টিক পিরিয়ডটা হচ্ছে কিন্তু আপনার অল্প। আচ্ছা, আপনাদের 10টায় ক্লাস হবে ভোকাবুলারি উপর, আজকে স্পেলিং নিব, আগামী সপ্তাহে স্পেলিং শেষ করব, এরপরে হচ্ছে আলটিমেটলি কি বলে হচ্ছে আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বাকি ছিল সেটাও শেষ করব আশা করি আর কি। হ্যাঁ, রোমান্টিক পিরিয়ড মূলত দেখেন কবিতার যুগ। আপনি একটা জিনিস খেয়াল করবেন, রোমান্স প্রকাশের সহজতম মাধ্যম হচ্ছে কিন্তু কবিতা। মানে ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্রেস দ্য রোমান্স, ইনস্ট্যান্ট 2 লাইনের কবিতা বানিয়ে রোমান্স প্রকাশ করা যায়। তাহলে একটা বিষয় মনে রাখবেন, রোমান্টিক যুগটা হচ্ছে কবিতা ওরিয়েন্টেড যুগ, পোয়েম ওরিয়েন্টেড যুগ। জাস্ট চিন্তা দিয়েছি, মানে আপনার হৃদয় দিয়ে একটু চিন্তা করেন, মুখস্থ না, এটা মুখস্থ করলে থাকবে না। রোমান্টিক পিরিয়ড মানে কি? রোমান্স, রোমান্স অল্প, 2 লাইনের হাঁটতেছেন 2 লাইনের কবিতা
তোমার নাম লতা পাতা, তুমি সারা বুকে করে ব্যথা। এই তো দেখেন, তোমার নাম ধরেন লতা, তুমি সারা বুকে করে ব্যথা। কথা বলছেন কিনা? চাইলে 2 লাইনের কবিতা বানাই দেয়া যায়, এর জন্য কবি হওয়ার দরকার নেই। কিন্তু বলা আছে দেখেন, ভিক্টোরিয়ান পিরিয়ডকে বলা হচ্ছে উপন্যাসের যুগ। এই পিরিয়ডটাও কিন্তু বড়। দেখেন 1832 থেকে 1901, লং টাইম। এই পিরিয়ডটাও বড়, এই যুগটাকে বলা হয় উপন্যাসের যুগ। আর রোমান্টিক পিরিয়ড বলা হয় দেখেন গোল্ডেন এজ অফ লিরিক। কথা কি বুঝতেছেন কিনা? গোল্ডেন এজ অফ লিরিক। আচ্ছা, তাহলে একটা বিষয় বলি আপনাকে, গোল্ডেন এজ অফ লিরিক। তাহলে কবিতার যুগ মূলত কাকে বলা হয়? রোমান্টিক পিরিয়ডকে বলা হয় মূলত কবিতার যুগ। এবং একটু হৃদয় দিয়ে এই যুগের কবিদের উপরে আজ থেকে একটা বিষয় খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে 1558 থেকে 1603। এটা ছিল হচ্ছে আলটিমেটলি আপনার এলিজাবেথা। আর এই যুগের সাহিত্যিক ছিলেন হচ্ছে স্পেন্সার। খেয়াল করেন, এই যুগের সাহিত্যিক ছিলেন স্পেন্সার, এডমund স্পেন্সার। আর এর প্রায় 300 বছর পরে 1798, না 300 না 200 ধরলাম, 1798 থেকে 1832, প্রায় 200 বছর পরে, 200 বছর পরে সাহিত্যিকগণ, রোমান্টিক যুগের সাহিত্যিকগণ এই স্পেন্সারকে অনুসরণ করতেন বা তার কবিতার মানে কাহিনী আই অ্যাম রিপন ভিডিও। আচ্ছা ভালো, আই অ্যাম রিপন ভিডিও ভালো, এগুলো ভাই আপনারা ভাইরাল করতেছেন। এই 200 বছর আগের একজন লেখকের স্টাইল অনুসরণ করতেন 200 বছর পরের কবিগণ, অর্থাৎ তাদের এই বিশাল এই যে কবিতার যুগ, এখানে আপনি যত পাবেন সব কবিতা। এই যুগে তেমন উপন্যাস নাই, 2-1টা ছাড়া। তাহলে আলটিমেটলি এই যুগের একটা প্রভাব ছিল, এই কারণে এডমন্ড স্পেন্সারকে বলা হয় কবিদের কবি। মানে আপনি যে তাকে কবিদের কবি বলতেছেন, হোয়াট ইজ হিজ কন্ট্রিবিউশন, তার তাহলে কন্ট্রিবিউশনটা কি, এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। আর কন্ট্রিবিউশনটা এটাই যে হচ্ছে আলটিমেটলি উনি হচ্ছেন, ওনাকে ফলো করতেন কোন যুগের সাহিত্যিক? ওনাকে ফলো করতেন হচ্ছে রোমান্টিক যুগের সাহিত্যিক। এই জন্য ওনাকে বলা হইতো ওই সময়ে, মানে ওই সময়ের মধ্যে কবিদের কবি, পোয়েটস অফ পোয়েটস। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। যেমন ফাতেমা, তুমি ছাড়া জীবন আমার মনে করেন উঠে না, ওটার লাইন বানাই দিলেন আর কি, বুঝছেন কিনা? যেমন প্রিয়াঙ্কা দাস, ভিতরে তোমার ছাড়া করে হাস ফাঁস। কথা কি বুঝছেন কিনা? তারপর মনে করেন একজন বলছে শাহিনুর রহমান, তুমি ছাড়া আমার জীবন মানে নদীর মতো হবে না বহমান। এই তো ধরেন বানাই দিলাম আর কি, বুঝছেন কিনা? যাই হোক, 2-1জন কমেন্ট করেন, আপনার নাম দেখে দেখেন 2-একটা সুন্দর সুন্দর ছন্দ বানাই দিচ্ছি। আচ্ছা, তাহলে আলটিমেটলি একটু খেয়াল করে দেখেন, তাহলে স্পেন্সারকে কবিদের কবি কেন বলা হয়? এটা আপনার মানে মানে ঘটনা দিয়ে মনে রাখার চেষ্টা করেন, মনে থাকবে কিনা বলেন। আমি বলতেছি যে আপনি একটু আপনার বিবেকটাকে জাগ্রত করেন, আপনাকে নোট তুলতে হচ্ছে না। আমার ধারণা পিডিএফটা সবার কাছে আছে, বা হচ্ছে কি বলে এটা সবার কাছে আছে। সাদ্দাম এবার আমার এলাকায় এসে তোমাকে খাবো জাম, কথা বুঝছো? সাদ্দাম, হ্যাঁ, আমার এলাকায় আসিও রাজশাহী, তোমাকে খাওয়াবো কালো কালো জাম। তাইরা শাপলা, তোমার ভিতরে আছে অনেক ঘাপলা। কথা বুঝছো? শাপলা। আচ্ছা, তুমি আর কমেন্ট করিও না শাপলা, তোমার ভিতরে আছে অনেক ঘাপলা। বায়োজা রোজা, তুমি মাঝে মাঝে কিছুটা মনে হয় আমার জীবনে একটা বোঝা। ওকে, আচ্ছা সোমনাথ। আচ্ছা, তাহলে আলটিমেটলি খেয়াল করে দেখেন, এডমন্ড স্পেন্সার কবিদের কবি। হ্যাঁ, কবিদের কবি বলা হয় এডমন্ড স্পেন্সার। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন তার বিখ্যাত এপিক। আপনি যদি একটা তথ্য মনে রাখেন স্পেন্সারের নাম দিয়ে, সে হচ্ছে কবিদের কবি, আর একটা হচ্ছে বিখ্যাত এপিক, মহাকাব্য। এ পর্যন্ত আমরা আমাদের অতীত মানে প্রাচীন কালে যদিও কিছু মহাকাব্য আছে, আমাদের যেহেতু প্রাচীন যুগ নাই সাহিত্যে, আমরা এখনো প্রাচীন যুগে যাই নাই, এই প্রথম আমরা একটা সাহিত্যের নতুন ধারা পেলাম যার নাম এপিক, মহাকাব্য। আপনি টোটাল ইংলিশ সাহিত্য যেখান থেকে সিলেবাসে দেওয়া আছে, বেশি না 8 থেকে 9টা মহাকাব্য আপনাকে মনে রাখতে হবে। প্রথমে একটা মহাকাব্য পেলাম যার নাম হচ্ছে দ্য ফেয়ারি কুইন, রানী এলিজাবেথের প্রশংসা করে লিখছিলেন আর কি, মনে রাখবেন। যদি প্রশ্ন হয় হু ইজ ফেয়ারি কুইন, হু ইজ ফেয়ারি কুইন, তাহলে মনে রাখবেন সেটা হচ্ছে রানী এলিজাবেথ। রানী এলিজাবেথকে মূলত বলা হচ্ছে ফেয়ারি কুইন, ওনার প্রশংসা করেই মূলত এটা লেখা হয় দ্য ফেয়ারি কুইন। এটাকে বলা হচ্ছে দেখেন অ্যালিগরি। অ্যালিগরি শব্দটা হচ্ছে অ্যালিগরি, অ্যালিগরি এটা একটা সাহিত্যিক ট্রাম। এখানে 3 প্রকার প্রশ্ন হতে পারে। 1 নাম্বার প্রশ্ন হতে পারে ফেয়ারি কুইন
কোন যুগের সাহিত্য? এটা অবশ্যই এলিজাবেথান যুগের। ফেয়ারি কুইন কোন ধরনের সাহিত্য? এটা অবশ্যই এটা নাটক না, উপন্যাস না, ট্র্যাজেডি না, এটা মহাকাব্য। ফেয়ারি কুইন কার লেখা? স্পেন্সার। আর ফেয়ারি কুইন মূলত কাকে বোঝানো হয়েছে? রানী এলিজাবেথকে। মনে রাখবেন, একটা ভঙ্গুর অস্থিতিশীল একটা দেশকে গ্রেট বানাইছেন রানী এলিজাবেথ। সো এটা অবশ্যই মানে কি বলবো, অনবদ্য একটা কন্ট্রিবিউশন ফর দ্য নেশন অফ স্পেশালি ইংল্যান্ড বা ইউকে। এই কারণে মনে রাখবেন, বা মানে কি বলবে, কি বলে, ব্রিটিশ এম্পায়ার। ফেয়ারি কুইন মূলত রানী এলিজাবেথকে বোঝানো হয়েছে, তাকে প্রশংসা করে। উনি চেয়েছিলেন একটা জগৎ বিখ্যাত মহাকাব্য লিখবেন, অনেক বড় একটা মহাকাব্য লিখবেন। লিখেছেন দ্য ফেয়ারি কুইন, রানী এলিজাবেথের, এবং এটা সাহিত্যকে বলা হয় অ্যালিগরি। অ্যালিগরি মানে হচ্ছে, আমি বলে রাখি, ইমাজিনেশন, ইমাজিনারি। ইমাজিনারি মানে হচ্ছে আপনার কাল্পনিক গল্প কাহিনী। এটার যদি আপনি ছোট্ট একটা নাম দিতে চান আপনার লোকাল ভাষায়, তাহলে অ্যালিগরি মানে বলতে পারবেন দাদির মুখে শোনা গল্প। অ্যালিগরি মানে হচ্ছে দাদির মুখে শোনা গল্প। এটা আপনি হচ্ছে আপনার কালচারের নাম দিতে পারবেন। যে সাহিত্যিক ট্রাম, আমরা বেশ কিছু সাহিত্যিক ট্রাম দেখলাম, তার নাম হচ্ছে অ্যালিগরি। অ্যালিগরি মানে দাদির মুখে শোনা গল্প। কমেন্ট করেন অ্যালিগরি, দাদির মুখে শোনা গল্প। ছোটবেলায় মনে আছে কিনা জানি না, আমার মনে আছে দাদি বলতেন অনেক দিন আগে এক রাজা ছিলেন, আল্লাহ ভালো জানে রাজা ছিলেন কি ছিলেন না, আল্লাহ ভালো জানে। হ্যাঁ, রূপক, যেটা হচ্ছে বাংলা হচ্ছে তোমার রূপক, অর্থাৎ গল্প মানে কাহিনী কাব্য, ইমাজিনারি, কাল্পনিক। কথা বলছেন কিনা? যদি আপনি বিষয়গুলো হচ্ছে আপনার কালচার দিয়ে মনে রাখতে পারেন তাহলে সহজ হবে। অ্যালিগরি, আপনি দেখবেন অ্যালিগরি টার্মটা আপনার শীটের, অর্থাৎ এই শীটের একদম শেষে দেয়া আছে অ্যালিগরি। এই পিডিএফ এর একদম লাস্টে এই টার্মটা দেয়া আছে অ্যালিগরি। কথা কি বুঝতেছেন? একদম শেষ 28 নাম্বার পেজে দেখবেন, এই যে দেখেন বলা আছে অ্যালিগরি। অর্থাৎ আপনি বিষয়গুলো এখন থেকে দেখেন, কোন গল্প বা কাহিনী যেখানে কল্পনা করে কিছু বলা হয়, অ্যালিগরি রূপক ধর্মী, যেটা হচ্ছে রূপক, যার বাস্তব কোনো ভিত্তি নাই, রূপক অর্থাৎ রোমাঞ্চকর বলতে পারেন, রূপক কোনো কাহিনী বা অ্যালিগরি। দাদার মুখে শোনার গল্প, যে যার কাছে ঘুমাইছেন ছোটবেলায়। আমি মূলত দাদা ছিল না, ক্লাস আমার বাবা 4-এ থাকতে আমার দাদাকে মেরে ফেলে, চেয়ারম্যান ছিলেন। তা আমি মূলত আমার দাদির কাছে মানুষ হয়েছি, বড় হয়েছি, ওনার পাশেই ঘুমাতাম একটা লম্বা সময় ছোটবেলায়। তো অ্যালিগরি, অ্যালিগরি মানে হচ্ছে আলটিমেটলি কোনো গল্প বা কাহিনী যেখানে কল্পনা করে কিছু বলা হয়। আছে কি নাই আমিও জানি না, আপনিও জানেন না। একটু আগে যেটা হচ্ছে আমি আপনাকে দেখালাম, একটু খেয়াল করে দেখেন। আমি আপনাকে একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে শুরুতেই বললাম দেখেন সিমিলি এবং ম্যাটাফোর। একটু আগে বললাম দেখেন সিমিলি এবং ম্যাটাফোর। সিমিলি এটা হচ্ছে মেবি হচ্ছে আপনার 25 বা 24 পেজে। সিমিলিতে বলা আছে দেখেন, সিমিলি অর্থ হলো উপমা বা সুস্পষ্ট তুলনা। দুটি শর্ত থাকবে, দুটি ভিন্ন ধর্মী জিনিসের মধ্যে তুলনা হবে, আর প্রদত্ত বাক্যে অ্যাজ বা লাইক থাকবে। এই 2 নাম্বারটাই হচ্ছে সবচেয়ে বড় কন্ডিশন। এই শর্ত দুটার মধ্যে 2 নাম্বারটাই সবচেয়ে বড় কন্ডিশন। একটা হচ্ছে অ্যাজ থাকবে আর একটা লাইক থাকবে। আপনি আমার কথাগুলো শোনেন তাহলে দেখবেন পুরো লেকচার শিট বা পুরো পিডিএফটা শেষ হয়ে যাবে। তাহলে সিমিলির অর্থ হলো দেখেন উপমা, সুস্পষ্ট তুলনা। এখানে অবশ্যই দুটা ভিন্ন জিনিসের মধ্যে বলা আছে দেখেন, মাই হার্ট ইজ লাইক, এই যে লাইক এ সিঙ্গিং বার্ড, বলেন না ইউর হার্ট ইজ লাইক এ সিঙ্গিং বার্ড। এই সিঙ্গিং বার্ড এটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। আই wandered lonely as a cloud, he is as cunning as a fox, সে শেয়ালের মতোই হচ্ছে চালাক। তো এইটা আলটিমেটলি খেয়াল করে দেখেন, as এগুলো থাকলে এগুলো হচ্ছে সিমিলি। ম্যাটাফোর মানে হচ্ছে রূপক, তুলনা করা হবে ভিন্ন বিষয়ের মধ্যে কিন্তু উপমাবাচক শব্দ থাকবে না। এটাই হচ্ছে আপনার মূলত ম্যাটাফোর, কোনো উপমাবাচক শব্দ থাকবে না। বঙ্গবন্ধু ইজ দা হিমালয়, বঙ্গবন্ধু ইজ দা হিমালয়, বঙ্গবন্ধু হচ্ছে হিমালয়ের ন্যায়। যদি বলা হতো বঙ্গবন্ধু ইজ লাইক দা হিমালয়স, তাহলে অবশ্যই এখানে এটাকে আমরা বলতাম সিমিলি। সবগুলোই দেয়া আছে শীটে, সবগুলোই দেয়া আছে, আপনাকে শুধু একটু ধৈর্য ধরে থাকতে হবে। আর আমার আগামী যে কয়টা ক্লাস হয়, না পারা থেকেই যতটুকু পারি আপনাকে একটু কষ্ট করে আমার সাথে তাল দিতে হবে। আমি বিশ্বাস এখান থেকে অনেকগুলো প্রশ্ন পাবেন। সব আমার ধারণা ফেয়ারি কুইন নিয়ে আপনারা
জটিলতা থাকার কথা না। ফেয়ারি কুইন রানী এলিজাবেথের প্রশংসা করে লেখা হয়। তার আরেকটা বিখ্যাত সাহিত্য আমিরতি, এটা কালেকশন অফ 89 সনেট। আমি বলছিলাম সনেট মূলত 3 প্রকার, ইতালিয়ান বা পেট্রাকিয়ান সনেট, আর শেক্সপিয়ারিয়ান সনেট উনার 154টি, স্পেন্সরিয়ান সনেট আপনি ভালো করে জানেন। ইংলিশ সনেট, ইংলিশ সনেটের বাবা ফাদার, ইংলিশ সনেটের ফাদার হচ্ছে স্যার থমাস হচ্ছে ওয়েট। ইংলিশ সনেটের ফাদার স্যার থমাস ওয়েট। আর ইনোভেটর, প্রবর্তক হচ্ছে আমাদের শেক্সপিয়ার। ইংলিশ সনেটের ফাদার স্যার থমাস ওয়েট, স্যার থমাস ওয়েট। আর যদি বলি প্রবর্তক উইলিয়াম শেক্সপিয়ার, এটা নিয়ে আমাদের কথা হয়েছে। কথা কি বুঝতেছেন? তাহলে সনেট মূলত 3 প্রকার, সনেট ইতালিয়ান বা পেট্রাকিয়ান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট, আর হচ্ছে স্পেন্সরিয়ান সনেট। কথা কি বুঝতেছেন কিনা? ওকে, এই ছিল হচ্ছে আলটিমেটলি এডমন্ড স্পেন্সার। আবারও বলছি, স্পেন্সার সাহেব পোয়েট অফ পোয়েটস, কবিদের কবি বলা হচ্ছে তাকে। তার বিখ্যাত যে মহাকাব্য তার নাম হচ্ছে ফেয়ারি কুইন। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন থমাস, এই থমাস নামটা আমরা থমাস মুর পেয়েছি, থমাস কিট পেয়েছি। থমাস নাম দিয়ে আপনি আরো অনেক পাবেন, সমস্যা নেই। মূল শব্দটা এখানে আপনারা যদি লেকচার শিট থাকে, মানে পিডিএফ প্রিন্ট করা থাকে, তাহলে মূল শব্দটা বক্স করেন কিড। কিড শব্দটা আমরা বলি কিড বা কাইট, কিড। এই কিড মানে হচ্ছে আলটিমেটলি মনে রাখবেন, কিড, এই কিড মানে হচ্ছে শিশু। আর শিশুরা হচ্ছে প্রতিশোধ পরায়ণ। দেখবেন আলটিমেটলি সে, আপনি যদি তার কিছু একটা নেন, সে প্রতিশোধ নিবেই। সো কিড বাচ্চারা কিন্তু একটু প্রতিশোধ পরায়ণ হয়। আলটিমেটলি একটু খেয়াল করে দেখেন কিড, আর এই কিডের কারণে তার একটা উপাধি আছে, ফাদার অফ ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডি। মনে রাখবেন, এখানে লিখে রাখেন মার্লো, এখানে লিখে রাখেন হচ্ছে মার্লো। কম্পারেটিভ বা রিলেটিভ যে তথ্যগুলো আছে কাছাকাছি, সেগুলো লিখে রাখবেন। মার্লো হচ্ছে লিখে রাখেন ফাদার অফ ট্র্যাজেডি, খেয়াল করে দেখেন, মার্লো ফাদার অফ ট্র্যাজেডি, আর থমাস কিডকে বলা হচ্ছে ফাদার অফ রিভেঞ্জ ট্র্যাজেডি। সো একটু ডিফারেন্স আছে, অর্থাৎ মার্লো হচ্ছে ফাদার অফ ট্র্যাজেডি, আর কিড হচ্ছে ফাদার অফ রিভেঞ্জ ট্র্যাজেডি। আমি খুব বোঝাতে পারছি? মার্লো হচ্ছে ফাদার অফ ট্র্যাজেডি, আর থমাস কিড হচ্ছে ফাদার অফ ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডি। যেমন আমার ভিতরে একটা রিভেঞ্জ, মনে রাখবেন এভাবে, কিড হচ্ছে শাকিল স্যারে হারিয়ে যাওয়া বড় ভাই। আমার ভিতরে একটা রিভেঞ্জ ভাব আছে। আমি সুযোগ পেলে, ভাই মানে আমার অনেক ভিতরে কষ্ট আছে, তো সুযোগ পেলে ছাড়তে ইচ্ছা করে না। বাংলা কথা শোনেন, মাইন্ড করেন না, তবে অন্যায় করে কাউকে কিছু বলি না। হ্যাঁ, এটা হচ্ছে বাস্তবতা। তার একমাত্র সাহিত্য হচ্ছে স্প্যানিশ ট্র্যাজেডি, এখানে রাজপুত্র যে সে ভিলেন, রাজকন্যাকে বিয়ে করার জন্য পাগল। রাজকন্যা ভালোবাসাটা সাধারণ ছেলেকে, তাকে সে হত্যা করে পাওয়ার জন্য, অনেকটা মিশা সদাগরের মতো। এরপরে সে আরেকটা ছেলেকে ভালোবাসে, তাকে হত্যা করে। সো প্রথম প্রেমিক আত্মা দ্বিতীয় প্রেমিকের বাবা নায়িকাকে বারবার ইন্সপায়ার করে যে তুমি প্রতিশোধ নাও, টেক দ্য রিভেঞ্জ। আর এটাকে বলা হচ্ছে মূলত মেলোড্রামা, কেননা এই নাটকের সবাই হচ্ছে মারা যায়, কেউ জীবিত থাকে না। এটাকে বলা হয় মূলত, দেখেন, মেলোড্রামা। সাহিত্যের একটা ট্রাম আছে, 28 নম্বর পেজে গিয়ে দেখেন, মেলোড্রামা বলা আছে মানে ফুল অফ সেন্সেশনাল এন্ড ভায়োলেন্ট। অর্থাৎ আমি মেলোড্রামা বলতে যেটা বুঝি, তামিল সিনেমা। কথা বলছেন? মেলোড্রামা আর তামিল সিনেমা দেখবেন একাই 50 জনকে পিটাই, সেম মেলোড্রামা। এটাকে বলা হচ্ছে ব্লাডি ড্রামা বা ব্লাডি ট্র্যাজেডি। আর এর নাম দিছি আমি আমার ভাষায় কোপা সামসু ড্রামা। কথা বলছেন কিনা? মেলোড্রামা কমেন্ট করেন, কোপা সামসু ড্রামা। যেমন ভোলার চরে কোপাকুপি হয়, আপনি বলতে পারেন বামুনবাড়িয়ার ড্রামা কোপাকুপি হয়, বা ঝিনাইদহ ড্রামা কোপাকুপি হয়, বা নরসিংদী ড্রামা কোপাকুপি হয়। যে মেলোড্রামা এমন একটা ড্রামা যার ভিতরে হচ্ছে ফুল অফ সেন্সেশনাল অ্যান্ড ভায়োলেন্স থাকবে। তামিল সিনেমাগুলো দেখবেন অ্যাজ সেম অ্যাজ সেন্সেশনাল অ্যান্ড ভায়োলেন্স, প্রচুর ভায়োলেন্স। তাহলে একটু কমেন্ট করেন, মেলোড্রামা, কোপা সামসু ড্রামা, ডিপজল, মনে করেন ডিপজল কাক্কু ড্রামা, ব্রাহ্মণবাড়িয়া ড্রামা, যা ইচ্ছা আপনি যেমনে পারেন। মনে রাখেন, পরীক্ষার হলে
মনে রাখাটাই হচ্ছে আপনার, আমি জানি না এই শব্দ চয়নগুলো আপনারা কি বলে হচ্ছে, এই শব্দ চয়নে আমি জানি না আপনারা হচ্ছে বিরক্ত হচ্ছেন কিনা বা আপনারা আদৌ বিরক্ত হচ্ছেন কিনা, আই ডোন্ট নো, বাট আমার ধারণা, আমি আমার বিশ্বাস এই সেন্সগুলো আপনি ডেভেলপ করলে আপনার মনে রাখা সহজ হবে, এটাই আমার ধারণা। যাই হোক, তাহলে মেলোড্রামা, একমাত্র মেলোড্রামা কে লিখছে? কোপা শামসু ড্রামা, দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, থমাস কিড, যাকে বলা হচ্ছে ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডি অ্যান্ড এন্ড অফ দ্য নাটকে সবাই হচ্ছে মারা যায়। এখানে বলা আছে দেখেন মেলোড্রামা, মেলোড্রামা হচ্ছে ফুল অফ ভায়োলেন্ট অ্যান্ড সেন্সেশন, অর্থাৎ পুরোটাই হচ্ছে ভায়োলেন্ট থাকবে, সেন্সেশন থাকবে, তার নাম হচ্ছে মেলোড্রামা। ধারণা করা হয় শেক্সপিয়ার তার সর্ববৃহৎ ট্র্যাজেডি হ্যামলেট রচনা করেছেন স্প্যানিশ ট্র্যাজেডি, যেটা হচ্ছে প্রেমিক হত্যার প্রতিশোধ, অর্থাৎ হ্যামলেট ছিল বাবা হত্যার প্রতিশোধ, আর হ্যামলেট ছিল বাবা হত্যার প্রতিশোধ, আর স্প্যানিশ ট্র্যাজেডি ছিল প্রেমিক হত্যার প্রতিশোধ। কথা কি বুঝছেন কিনা? দুইজন প্রেমিককে মেরে ফেলে, বলেন আপনি ধরে নেন আমি হচ্ছে সেই মিশা সদাগর ক্যারেক্টার, যে হচ্ছে নায়িকাকে পাওয়ার জন্য পাগল, পরপর তার দুইটা প্রেমিককে হত্যা করি, প্রথম প্রেমিকের আত্মা এবং দ্বিতীয় প্রেমিকের বাবা তাকে বারবার বলে টেক দ্য রিভেঞ্জ, সে কিন্তু অবশেষে বিয়েতে রাজি হয়, বুঝছেন, সে ওই ভিলেনকে বা ওই রাজপুত্রকে বিয়ে করতে রাজি হয়, কিন্তু আলটিমেটলি বিয়ে করার উদ্দেশ্য সংসার ছিল না, একটা নাটক আয়োজন করা হয় এবং এখানে হচ্ছে সেই সবাই এন্ড অফ দ্য নাটক সবাই হচ্ছে মারা যায়। ধারণা করা হয় স্প্যানিশ ট্র্যাজেডি মেলোড্রামা, কোপা শামসু ড্রামা বা ব্লাডি ড্রামা বলা হয়। কথা বুঝছেন কিনা? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ এটা মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন হয়, এখান থেকে প্রশ্ন 38-এ এসেছে। ব্লাডি ড্রামা, ওই যে বলে না ব্লাডি ট্র্যাজেডি, 1971 ব্লাডি ট্র্যাজেডি, আমার কথা কি বুঝছেন কিনা? ব্লাডি ট্র্যাজেডি। যাই হোক, আশা করি একটু হৃদয় দিয়ে ভাবেন মেলোড্রামার সেন্সটা হচ্ছে, তাহলে আমার সাথে একটু কমেন্ট করেন মেলোড্রামা মানে তামিল সিনেমা, মেলোড্রামা তামিল সিনেমা। দেখেন মেলোড্রামার লাস্টে আছে মা, তামিল সিনেমার লাস্টে আছে মা, মনে রাখাটা সহজ হবে। ওকে, আচ্ছা, এবার দেখেন আমি যদি বলি আমার এই লেকচার শিটের বা আমার এই পিডিএফ এর স্পেশালিটি কি, এই তথ্যগুলো তো যে কোনো বইয়ে আছে। আমার এই লেকচার শিট বা পিডিএফ এর স্পেশালিটি হচ্ছে এই টেবিল, অর্থাৎ এই টেবিলগুলো দেওয়ার অর্থ হচ্ছে এখানে যে 8-10টা টেবিল দেওয়া আছে, এখান থেকে 2-4টা প্রশ্ন আপনি পেয়ে যাবেন। তো আপনি যে কাজগুলো করবেন, এই টেবিলগুলোকে মনের হৃদয়ে ছক দিয়ে আঁকতে হবে। এখানে দেখেন এই যে টেবিলটা দেওয়া আছে, এই টেবিল থেকে 1টা বা 2টা প্রশ্ন থাকবে, গ্যারান্টি দিচ্ছি। এটা হচ্ছে নাম্বার 1 ইম্পর্টেন্ট টেবিল। আমি বলে দিব কোন কোন টেবিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা নাম্বার 1 হচ্ছে ইম্পর্টেন্ট টেবিল। আপনি যদি অনেকগুলো টেবিল পাবেন, তার মধ্যে হচ্ছে এটা নাম্বার 1। আমি বলে দিব কোন কোন টেবিল ইম্পর্টেন্ট। এখানে দেখেন দুইজন সাহিত্যিক আছে, বেন জনসন, ফ্রান্সিস বেকন, এনারা এলিজাবেথান পিরিয়ড, কিন্তু জন ডান, কিন্তু জন ড্রাইডেন, একজন হচ্ছে জ্যাকোবিয়ান, এর পরবর্তী আরেকজন রেস্টোরেশন, এটা 1660 থেকে 1700। তাহলে আমি 4জনকে কেন দিছি? এই 4জনকে দেওয়ার কারণ হচ্ছে এদের নামের ভিতরে একটা সিমিলারিটি আছে, এদের নামের ভিতরে সিমিলারিটি আছে, আর প্রত্যেকে হচ্ছে প্রথিত যশা সাহিত্যিক। আচ্ছা, এবার আমি আলটিমেটলি আজকে ছোট্ট আরেকজনকে নিয়ে কথা বলে শেষ করব, সেটা হচ্ছে ভদ্রলোক ফ্রান্সিস বেকন। এটা ভুলে যান, তার নাম চিন্তা করেন বেকন, বেকন মানে হচ্ছে বাঁকা, এই বেকনের মাথার উপর লিখে রাখেন হচ্ছে বাঁকা। হ্যাঁ, বেকনের মাথার উপর লিখে রাখেন বাঁকা। কেন বাঁকা লিখবেন তার কাহিনী একটু শোনেন। সাহিত্যের যতগুলো জায়গা আছে তার মধ্যে সবচেয়ে বিরক্তিকর যে সাহিত্যের জায়গাটা, তার নাম হচ্ছে প্রবন্ধ। আমি যদি বলি আপনাকে সঙ্গীতের যত জায়গা আছে তার মধ্যে একটা আছে উচ্চাঙ্গ সঙ্গীত। বুকে হাত দিয়ে একটু হাত তুলে বলেন তো যে উচ্চাঙ্গ সঙ্গীত কার কার ভাল লাগে? আমার মনে হয় না যে খুব একটা ভাল লাগে, আমার মনে হয় না। আলটিমেটলি আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, বেকন মানে বাঁকা। ওনাকে দেখেন বলা হচ্ছে মানে গদ্য বা প্রবন্ধের জনক। এই যে দেখেন উনি বাবা, কিসের বাবা? বাঁকা সাহিত্যের বাবা। সাহিত্যের বাঁকা বলতে নিরস যে জায়গাটা বোঝে, আমি মূলত বাঁকা বলতে বোঝাইছি নিরস। যেমন প্রমোদ চৌধুরী নিরস সাহিত্যে লিখতেন, কথাগুলো নিঃসন্দেহে দামি, কথাগুলো নিঃসন্দেহে হচ্ছে অনেক মূল্যবান, কথাগুলো নিঃসন্দেহে হচ্ছে শিক্ষণীয়, কোনো সন্দেহ নেই। কিন্তু বর্তমান সময়ে নীতি কথা, ভালো কথা, উপদেশমূলক কথা নেওয়ার মানসিকতার অভাব, খুবই অভাব।
খুবই অভাব। কথা বলছেন কিনা, বাস্তবতা। যাই হোক, ওইদিকে না যাই। বেকন মানে হচ্ছে বাঁকা, চিন্তা করেন বেকন মানে কি, বাঁকা। উনি হচ্ছেন দেখেন এলিজাবেথান যুগের সাহিত্যিক, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ফাদার অফ ইংলিশ প্রোজ অর এসে। আমরা বেশ কিছু ফাদার পেলাম, তার মধ্যে একটা হচ্ছে মার্লো। মার্লোর ভিতরে মারামারি কাটাকাটি আছে, তাই ট্র্যাজেডি বাবা। থমাস কিড, কিড মানে বাচ্চা, ও একটু রিভেন্স নেই, তাই সে রিভেন্স ট্র্যাজেডি বাবা। বেকন মানে বাঁকা, উনি বাঁকা বাঁকা সাহিত্য মানে নিরস টাইপের সাহিত্য রচনা করেছেন, তাই উনি হচ্ছেন ফাদার অফ ইংলিশ প্রোজ অর এসে। ইংলিশ প্রোজ অর এসে অর্থাৎ গদ্যের জনক বা প্রবন্ধের জনক বলা হয় ফ্রান্সিস বেকন, এবং তার সমস্ত সাহিত্যকর্ম দেখেন অব দিয়ে শুরু, বুঝছেন কিনা। তার সমস্ত সাহিত্যকর্ম কি দিয়ে শুরু বলে, অব দিয়ে শুরু। তার সমস্ত সাহিত্যকর্ম অব দিয়ে। এখন যদি আপনি সাহিত্য যদি নাও দেখেন, পরীক্ষার হলে যদি চলে আসে, জানেন না, পরীক্ষার হলে যদি চলে আসে অব সেকা কা, আপনি অ্যান্সার করবেন হচ্ছে ফ্রান্সিস বেকন। মানে আমি তার ব্যাপারে আপনি একটু দৃঢ় হয়ে, তার ব্যাপারে আপনি দৃঢ় চিন্তা করেন। মানে এখানে আর অব সেকা, অব ফাতেমা, অব প্রিয়াঙ্কা, অব বায়োজা, অব মনে করেন সাদ্দাম, কথা বুঝছেন কিনা, অব নাবিলা, মানে এখানে যত অব আসবে সমস্ত অব দিয়ে হচ্ছে শুরু তার সাহিত্য, এবং সবগুলো হচ্ছে সকল প্রবন্ধ, সবগুলো হচ্ছে দেখেন তার প্রবন্ধ। খেয়াল করে দেখেন, যদি পরের পেজে দান বলা আছে, দেখেন দেখেন তার মানে সাহিত্য মানে ওয়ার্ক গুলো বলা আছে। একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে আমি আপনাদের বলেছিলাম, সেটা হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু ওয়ার্কস, ওয়ার্কস মানে হচ্ছে আপনার দেখেন সাহিত্য কর্ম, এটা কিন্তু কাউন্টেবল নাউন। কথা বলছেন কেন, এটা ভালো করে মাথায় রাখবেন। অফ ট্রুথ, অফ ডেথ, অফ রিভেন্স, ওই যে রিভেন্স, অফ অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাডভার্সিটি প্রতিকূলতা, অফ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন, অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গল লাইফ, of marriage and single life, of envy, envy মানে ঈর্ষা, envy শব্দের অর্থ হচ্ছে ঈর্ষা, of love, of great palace, of study। কথা কি বুঝছেন কিনা, এই সবগুলো হচ্ছে আলটিমেটলি, এই সবগুলোই হচ্ছে আলটিমেটলি তার কি বলে হচ্ছে বিখ্যাত প্রবন্ধ, অফ স্টাডি, অফ ট্রুথ, অফ ডেথ, অফ রিভেন্স, অফ অ্যাডভার্সিটি, অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গল লাইফ, অফ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন, সাহিত্যকর্ম। ইয়েস, অফ লাভ, এই যে অফ লাভ খুবই সুন্দর, অফ লাভ, অফ লাভ। এবার কি বলছে দেখেন, আসেন তার মহান উক্তিগুলো দেখেন। এই যে মহান যে উক্তিগুলো আছে, এগুলো বাস্তব ধর্মীয় উক্তি। এই যে দেখেন, ইজ ইম্পসিবল টু লাভ এন্ড বি ওয়াইজ। আমি আপনাদের যে বারবার বলি, কেন বলি দেখেন, ইট ইজ ইম্পসিবল টু লাভ এন্ড বি ওয়াইজ। কথা বুঝছেন কিনা, একসাথে ভালোবাসা এবং জ্ঞানী হওয়া যায় না, বাস্তবতা এটা রে ভাই। এভরি ম্যান হ্যাজ এ 5 সেন্স। আপনার কয়টা সেন্স? 5টা, 5টা বা 6টা সেন্স। লাভ ইজ 6 or 7 সেন্স and destroy your all sense and make you nonsense। কথা বুঝছেন কিনা, বাস্তবতা। ইট ইজ ইম্পসিবল টু লাভ এন্ড বি ওয়াইজ। একসাথে ভালোবাসা এবং জ্ঞানী হওয়া যায় না, গ্যারান্টি। একসাথে প্রেম আর বিসিএস এর প্রিপারেশন চলবে না। এখন একসাথে লাইব্রেরিতে পড়তে যাইয়া পড়লেন, পড়ে পড়ে বাসায় চলে গেলেন, বাসায় যাওয়ার পরে মেয়ের বাড়ি থেকে ফোন দিয়েছে যে তোমার ছেলে দেখতে আসবে, তুমি কালকে বাড়ি আসো। আর এই তথ্য যদি আপনাকে ওই মেয়ে জানায় যে আমাকে দেখতে আসবে, আমাকে বাড়ি যেতে হবে, তুমি তো বেকার, আমি এখন কি করব, ওই সারা রাত আপনার আর পড়া হবে না, পরের 3 দিন লাইব্রেরি বন্ধ, গ্যারান্টি দিচ্ছি। কথা বুঝছেন কিনা, খেয়াল করে দেখেন। হ্যাঁ, বাস্তবতা হচ্ছে এটা। এরপরে কি বলছে দেখেন, রিডিং মেক দ্য ম্যান, রিডিং, রিডিং কি করে মেক দ্য ম্যান ফুল ম্যান, কনফারেন্সে রেডি ম্যান দরকার নাই। 3 নাম্বারটা গুরুত্বপূর্ণ, অপরচুনিটি মেক্স এ থিম। মানে আমরা বাংলাদেশের লোকজন সুযোগের অভাবে সব, আপনি মাইন্ড করেন না, আপনারা তো অনেকেই ফেসবুকে, আমরা তো ধরেন হালকা সেলিব্রিটি, এসে আমাদের ইমান নিয়ে টানাটানি করে। এই অনলাইন কোর্সে অসংখ্য স্টুডেন্ট আছে, ভর্তি হয়েছে একজন, হাতেম তাই সেরে 3-4 জন এই কোর্স শেয়ার করে, ভিডিও ডাউনলোড করে করে, বলে মোবাইল রেখে যাচ্ছি, তুই ক্লাস করে নিস। মানে বিলিভ মি অর নট, কিন্তু আপনি ভাবেন তো ভাই, 500 টাকায় আমি আপনার থেকে নিছি, এতগুলো ক্লাস করাচ্ছি, আজকে প্রায় 80টা ক্লাস হতে যাচ্ছে, সামনে আরো হবে, এই মাসে হবে, মানে মে মাসে হবে, তারপরে জুন মাসেও ক্লাস নিব আমি আপনাদের, কেমন? তাহলে আপনি একটু ভেবে দেখেন তো ভাই, জুনে ফরমালি ক্লোজ করে দিব। আপনি একটু ইমানদারের সাথে ভেবে বলেন তো ভাই, যে আপনার কি এটা উচিত হচ্ছে 500 টাকার এই কোর্সে আপনি অন্যকে ক্লাস শেয়ার করতেছেন? মানে আপনি কি সত্যি নীতিবান মানুষ? মানে আপনি কি সত্যি ন্যায় নীতি মেনে চলেন? না। কথা বুঝছেন কিনা,
বাস্তবতা। সো অপরচুনিটি মেক্স এ থিপ, ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড বি ওয়াইজ। কথা বলছেন কিনা? একসাথে ভালোবাসা জ্ঞানী হওয়া যায় না। এরপরে 5 নাম্বার কি বলছে একটু খেয়াল করে দেখেন। 5 নাম্বারে বলা আছে 4 নাম্বার, দ্য সিক্রেট অফ সাকসেস ইজ দ্য কনসিস্টেন্সি অফ পারপাস। সিক্রেট অফ সাকসেস ইজ দ্য কনসিস্টেন্সি অফ পারপাস। সফলতার মূল রহস্য কি জানেন? উদ্দেশ্যের প্রতি কনসিস্টেন্সি বজায় রাখা। লাস্ট সক্রেটিসের একটা উদাহরণ দিয়ে আজকের ক্লাস শেষ করব। সক্রেটিসকে বলা হয়েছিল হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস। আপনাকে যদি বলা হয় যে সাকসেসের ডেফিনেশনটা কি, তো সক্রেটিস বলেছিলেন আপনাকে যদি পানির ভিতর চুবানো হয় আর আপনি পানিতে, আমি যদি আপনাকে চুবাই আর আপনি এখানে উঠার যে প্রাণান্তকর চেষ্টা করবেন, এটাই হচ্ছে সিক্রেট অফ সাকসেস। এবার আপনি বলেন যে আপনার চেষ্টাটা আপনাকে পানিতে চুবাই ধরলে উঠার যে চেষ্টা, বিশেষ ক্যাডার হওয়ার চেষ্টা, আর আপনাকে পানিতে চুবাই ধরলে ওই চেষ্টা, এই দুটো সেম কিনা আপনি ভেবে বলেন। স্যার দুটা টিউশন করায়, স্যার ওই গার্লফ্রেন্ড এই করছিল, স্যার ওই যে পাশায় ফুট হয়েছিল, স্যার খাইতে পারি নাই, গানে ব্যথা ছিল। আমার কথা বুঝছেন কিনা? মানে অজুহাতের কোনো শেষ নাই। কথা বুঝছেন? যাই হোক, শেষ করি। আলটিমেটলি দেখেন, আজকে এটা জেনে রাখা ভালো, খুবই গুরুত্বপূর্ণ। ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ, মনে রাখবেন আলফ্রেড দ্য গ্রেট, একদম প্রাচীন যুগের ফাউন্ডার। যদি আসে ফাউন্ডার, গদ্যের ফাউন্ডার কে? আলফ্রেড দ্য গ্রেট। ফাদার অফ ইংলিশ প্রোজ জন উইকলিফ, এটা মিডল এজ, লিখে রাখেন মিডল এজ, অর্থাৎ মধ্যযুগের মিডল এজ, মিডল এজেস। আর ফাদার অফ ইংলিশ প্রোজ ফ্রান্সিস বেকন। অর্থাৎ একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যদি আলটিমেটলি প্রথম উদাহরণ আলফ্রেড দ্য গ্রেট থাকে, তাহলে আর কাউকে অ্যান্সার করা যাবে না। ফাদার অফ, যদি আলফ্রেড দ্য গ্রেট না থাকে তাহলে অ্যান্সার করবেন জন উইকলিফ, উনি মিডল এজের। আর জন উইকলিফ যদি অ্যান্সার না থাকে তাহলে ফাদার অফ ইংলিশ প্রোজ। এই প্রশ্নের উত্তরে ফ্রান্সিস বেকন অ্যান্সার করা যাবে। আমি কি বোঝাতে পারছি ভাই? তাহলে আলটিমেটলি আরেকটা বাকি থাকলো হচ্ছে, আলটিমেটলি আরেকজন সাহিত্যিক বাকি থাকলো। মোটামুটি এলিজাবেথানটা শেষ হয়ে যাবে। এইটা মোটামুটি এলিজাবেথানে একটু সময় লাগে, বাকিগুলো হচ্ছে মোটামুটি আমরা দ্রুতই শেষ করতে পারবো ইনশাল্লাহ। আশা করি ধারাবাহিকভাবে আগামী 6 দিনই ক্লাস হবে, অর্থাৎ আপনাদের ক্লাস প্রতিদিন হবে ইনশাল্লাহ। আর যদি হয় তাহলে আশা করি এই 6 দিনে নিলে টানা সাহিত্যের মোটামুটি একটা জায়গায় শেষ হয়ে যাবে। কেমন? আশা করি সামনে মাসের 8-10 তারিখের মধ্যে সাহিত্য শেষ হয়ে যাবে। আপনাদের 15 তারিখে ক্লাস অফ করে দিব, 19 তারিখে এক্সাম। ভুল ত্রুটি মাফ করবেন। কালকে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।